নমস্কার। চলুন আজ একবার দেখে নেওয়া যাক মার্চ ২০২৬-এ আমাদের দেশ ভারত ঠিক কেমন ছিল। আমরা দেশের সাফল্য, কিছু নতুন উদ্যোগ আর বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলবো। মানে একটা গোটা ছবি তুলে ধরার চেষ্টা আর কি। তবে শুরু করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। আচ্ছা, একটা দেশের সাফল্য আমরা ঠিক কিভাবে মাপি? শুধুই কি তার অর্থনৈতিক শক্তি দেখে, নাকি সেখানকার মানুষ কতটা ভালো আছে, কতটা সুখী, সেটাও একটা বড় ব্যাপার? এ ভাবনাটা সঙ্গেই থাকুক। চলুন এগোই। তো প্রথমেই দেখা যাক গোটা বিশ্বের চোখে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে। আর এখানে ডেটাগুলো না বেশ ইন্টারেস্টিং। মানে একদিকে যেমন দারুণ খবর আছে, তেমনি অন্যদিকে কিছু জায়গায় আমরা কিন্তু একটু পিছিয়েও। যেমন ধরুন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ২০২৬-এর কথা। মোট ১৪৭টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ১১৬, আর ১ নম্বরে ফিনল্যান্ড, টানা ৯ বছর ধরে। এই যে র্যাঙ্কিংটা, এটা তো শুধু এমনি এমনি হয় না। এটা তৈরি হয় জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, এসব অনেক কিছুর উপর ভিত্তি করে। তো ভারতের এই অবস্থানটা আমাদের একটু হলেও ভাবায়, তাই না? কিন্তু দেখুন, হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা হয়তো পিছিয়ে, কিন্তু পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে ভারত একদমই পিছিয়ে নেই। মেট্রো নেটওয়ার্কের কথাই ভাবুন। আয়তনের দিক থেকে ভারত এখন বিশ্বের তৃতীয়। এটা কিন্তু দেশের দ্রুত উন্নয়নের একটা বিরাট প্রমাণ। আর এই বিশাল নেটওয়ার্ক যে দেশের অর্থনীতিকে আরও গতি দিচ্ছে, তা তো বলাই বাহুল্য। শুধু ইনফ্রাস্ট্রাকচার কেন, কৃষিক্ষেত্রেও কিন্তু ভারতের একটা আলাদা জায়গা আছে। জানেন কি, নারকেল উৎপাদনে ভারত এখন সারা বিশ্বে ১ নম্বর। এটা দেশের কৃষি অর্থনীতির জন্য যে কত বড় একটা শক্তি ভাবুন। গোটা বিশ্বের মোট যা উৎপাদন হয় তার প্রায় ১/৩ আসে আমাদের দেশ থেকে। আচ্ছা, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। কি বলেন? মানে বিজ্ঞান আর প্রযুক্তির দুনিয়ায় ভারত ঠিক কিভাবে এগোচ্ছে, সেটাই এখন দেখে নেব। কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো একটা অত্যাধুনিক প্রযুক্তির দিকে ভারত কিন্তু দারুণভাবে ঝুঁকছে। সরকার দেশে ২৩টা শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাব তৈরির অনুমতি দিয়েছে। আর শুধু তাই নয়, অন্যদিকে ওপেন এআইয়ের মতো বড় বড় কোম্পানিগুলো চ্যাটজিপিটি 5.4, মিনি আর ন্যানোর মতো নতুন এআই মডেল আনছে। মানে বুঝতেই পারছেন টেকনোলজি দুনিয়াটা কি দ্রুত পাল্টাচ্ছে। আর নিজেদের প্রযুক্তির কথা যদি বলি, তাহলে এই ফ্লোটিং লিডার বয় সিস্টেমের কথা বলতেই হয়। এটা পুরোপুরি দেশীয়ভাবে তৈরি একটা ভাসমান যন্ত্র। আর সম্প্রতি তামিলনাড়ু উপকূলে এর পরীক্ষাও সফল হয়েছে। এর কাজটা কি? এটা লেজার ব্যবহার করে সমুদ্রের ওপরের আবহাওয়া আর বাতাসের একদম নিখুঁত খবর দেবে। ভাবুন তো, সামুদ্রিক নিরাপত্তা আর গবেষণার জন্য এটা কতটা বড় একটা ব্যাপার হতে চলেছে। তো একদিকে যেমন টেকনোলজিতে এগোনো হচ্ছে, তেমনি পরিবেশের কথাও কিন্তু ভুললে চলবে না। দুটোই সমান জরুরি। চলুন এবার দেখি ভারত গ্রিন এনার্জি বা সবুজ শক্তির দিকে কেমন করে এগোচ্ছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যগুলোর একটা হল উত্তরপ্রদেশ। আর সেখানকার বায়ু দূষণ একটা বিরাট সমস্যা। এই সমস্যা মোকাবেলা করতে এবার বিশ্বব্যাংকও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক স্তরে এই ধরনের পার্টনারশিপ কিন্তু পরিবেশ রক্ষার লড়াইয়ে একটা খুব বড় পদক্ষেপ। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি একটা খুব ইন্টারেস্টিং স্কিম চালু করেছে। নাম স্মল হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম। এর মূল আইডিয়াটা খুব সোজা। বড় বড় বাঁধ না বানিয়ে ছোট ছোট নদী বা খালের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা। এর ফলে কি হবে? দেশের প্রত্যন্ত গ্রামগুলোতেও দূষণহীন ক্লিন এনার্জি পৌঁছে দেয়া যাবে। দেখুন, দেশের উন্নতি তো শুধু বড় বড় সংখ্যা বা প্রকল্প দিয়ে মাপা যায় না, তাই না? এর পেছনে থাকে আসল কারিগর, মানুষ। চলুন এবার এমন কয়েকজনের কথা জেনে নিই যাদের অসাধারণ কাজ সম্প্রতি সবার নজর কেড়েছে। যেমন নীতা আম্বানি সমাজসেবামূলক কাজের জন্য, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য আর নারী ক্ষমতায়নের ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে ২০২৫ সালের কেস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরপর আসে উইলিয়াম ডালরিম্পেলের কথায়। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ। তার লেখা দ্য গোল্ডেন রোড বইটার জন্য তিনি ২০২৬ সালের মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ পেয়েছেন। বইটাতে দারুণ একটা বিষয় তুলে ধরা হয়েছে, কিভাবে প্রাচীন ভারত তার বাণিজ্য আর সংস্কৃতির মাধ্যমে গোটা বিশ্বকে বদলে দিয়েছিল। এবারের গল্পটা কিন্তু সত্যিই অসাধারণ। একজন পুলিশ অফিসার, আসাম পুলিশের আইজিপি ডক্টর পার্থসারথী মহন্ত, তিনি একজন পুরস্কারজয়ী ফিল্ম ডিরেক্টরও। তার বানানো অ্যানিমেশন শর্ট ফিল্ম
চিমি এর জন্য তিনি নিউ ইয়র্ক শর্ট অ্যানিমেশন ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন। ভাবা যায়। এবার একটু প্রতিবেশী দেশ নেপালের দিকে তাকাই। সেখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ভূমিকা শ্রেষ্ঠা নেপালের প্রথম ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এটা শুধু নেপালের জন্য নয়, গোটা অঞ্চলের সামাজিক অগ্রগতির জন্য একটা বিরাট মাইলস্টোন। তো এত সব বর্তমানের কথা তো হলো, কিন্তু আজকের দিনটাকে ভালোভাবে বুঝতে হলে একটু অতীতেও তো ফিরে তাকাতে হয়, তাই না? কারণ আজকের ভিটটা তো সেই ইতিহাসই তৈরি করে দিয়েছে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করা যাক। ভারতের কোন দুর্গটা এতটাই দুর্ভেদ্য ছিল যে তাকে প্রাচ্যের জিব্রাল্টার বা জিব্রাল্টার অব দ্য ইস্ট বলা হতো? পারবেন বলতে? একটু ভাবুন তো। উত্তরটা হলো মধ্যপ্রদেশের গোয়ালিয়র ফোর্ট। এর অসাধারণ স্ট্র্যাটেজিক লোকেশন আর দুর্ভেদ্য গঠনের জন্য একজন মুঘল সম্রাট একে এই নামে ডেকেছিলেন। ইতিহাসের পাতা থেকে আরও দুটো গুরুত্বপূর্ণ ঘটনা দেখিনি। একটা হলো ১৯২৫ সালের কাকরি ট্রেন ডাকাতি, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিরোধের একটা জ্বলন্ত প্রতীক। আর অন্যটা হলো ১৯৬৯ সাল, যখন দেশের ১৪টা বড় বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ করা হয়। এই একটা সিদ্ধান্ত দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল আর সাধারণ মানুষের নাগালের মধ্যে ব্যাংকিং পরিষেবা নিয়ে এসেছিল। উইনস্টন চার্চিলের একটা কথা আছে, আপনি যত পেছনে তাকাতে পারবেন ততটাই সামনে দেখতে পাওয়ার সম্ভাবনা বাড়বে। কথাটা কিন্তু ১০০% সত্যি। ইতিহাসকে না বুঝলে ভবিষ্যৎকে বোঝা কঠিন। আর আজ আমরা যে ঘটনাগুলো নিয়ে কথা বললাম, সেগুলোও কিন্তু ঠিক এভাবে একদিন আগামী দিনের ইতিহাস হয়ে উঠবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছুই দেখলাম। সবুজ শক্তি থেকে শুরু করে কোয়ান্টাম টেকনোলজি, আবার সামাজিক পরিবর্তনের কথাও শুনলাম। তো সবশেষে একটাই প্রশ্ন, এই সব কিছুর মধ্যে কোন গল্পটা ভবিষ্যতের ভারতকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে বলে মনে হয়? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যেই তোলা রইল।